নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কয়েকদিন আগে একটি সত্যি কথা বলে ফেলেছেন। কারণ হচ্ছে নির্যাতিতার পরিবার, আরজি করের যে নির্যাতিতা তার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন বিকাশ ভট্টাচার্য, তা তাকে সরিয়ে সেখানে বৃন্দা গোভারকে আনা হয়েছে। তো সেই নিয়ে সংবাদ মাধ্যম বিকাশ ভট্টাচার্যের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টে এই মামলার কিছু হবে না বা এই বিচারের কিছু হবে না, যা হবে শিয়ালদা নিম্ন আদালতে হবে। এবং সিবিআই এই মামলা তদন্ত করছে এবং এই মামলাতে অনেক ডিজিটাল নথি রয়েছে, তো সেগুলোকে খতিয়ে দেখে মামলা একটু সময় লাগবে, এই ধরনের একটা তিনি মন্তব্য করেছিলেন যে সুপ্রিম কোর্টে এই বিচার বা এসবে কিছু হবে না। আসলে বিকাশবাবু সত্যি কথাই বলে দিয়েছেন। কারণ হচ্ছে যারা এখন আরজি কর নিয়ে সামাজিক আন্দোলনে রয়েছেন, অনেকেই আছেন যারা আইন কানুন সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়, তাদের অনেকের ধারণা যে সুপ্রিম কোর্ট এই বিচার করছে, মানে এই বিচার যেহেতু তারা মনিটরিং করছে সিবিআই তদন্তকে, অনেকেই ভাবছেন বোধহয় সুপ্রিম কোর্টই বোধহয় অভিযুক্তদের সাজা দেবে বা ফাঁসি দিয়ে দেবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে আছে। কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের মনিটরিং করছে। সুপ্রিম কোর্টে যেদিনকে শুনানি হয় সেদিনকেও অদ্ভুত কতগুলো ঘটনা ঘটে, এমন ভাবে সেই ঘটনাগুলো বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে। দেখে মনে হয় যেন হচ্ছে সুপ্রিম কোর্টই বিচার করবে এবং সুপ্রিম কোর্টই অভিযুক্তদের সাজা টাজা দিয়ে দেবে বা ফাঁসি টাসির অর্ডার দিয়ে দেবে। আসলে সেখানে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হয় এবং সিবিআই যে রিপোর্টগুলো সুপ্রিম কোর্টে দেবে সেটা যে অব্যর্থ নিম্ন আদালতে সেটা তারা প্রমাণ করে দেবে তার কোনো মানে নেই। সিবিআই অনেকটাই হচ্ছে এই তারা সন্দেহ করছে বা এই এই জিনিস পাচ্ছে, এটা আরো খতিয়ে দেখা প্রয়োজন, আমরা এই ধরনের হিন্ট পাচ্ছি, এই ধরনের কিছু রিপোর্ট তারা দিতে পারে যে এতগুলো লোককে এক্সামিন করা হয়েছে, তার থেকে কিছু অসংলগ্ন কথা পেয়েছে, কি অমুক পেয়েছে তমুক পেয়েছে, রামশ্যাম যদু মধু যাই হোক, সিবিআই সেটা দেবে। কিন্তু সেটা দিয়ে তার নিম্ন আদালত যেখানে বিচারটা হবে সেই বিচার হবে না সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টের উপরে। তা সুপ্রিম কোর্টে তারা রিপোর্ট দেওয়ার পরে তাদের কি সুবিধা অসুবিধা এইগুলো তারা বলতে পারে। তারা তদন্ত করতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, পুলিশ তাদের অসহযোগিতা করছে কিনা, এইসব জিনিসগুলো তারা উত্থাপন করতে পারে এবং তদন্ত তারা হাতে নেওয়ার পরে কি কি তারা অসুবিধার সম্মুখীন হয়েছে সেইগুলো নিয়ে তারা বলতে পারে। সুপ্রিম কোর্ট সে বিষয়ে কিছু মন্তব্য করতে পারে, কাউকে আদেশ দিতে পারে, কিন্তু মূল যে মামলা যেখানে বিচার হবে, যেখানে দোষী সাব্যস্ত হবে অভিযুক্ত, সেটা সুপ্রিম কোর্টে হবে না। কিন্তু তথাপি আমাদের রাজ্যের বিরোধী দলের বেশ কিছু নেতা তারাই সুপ্রিম কোর্টের বিভিন্ন দিনের সওয়ালের পরে হচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন যে রাজ্য সরকারের একদম প্যান্ট-জামা খুলে দিয়েছেন, কেউ কেউ বলছে একদম পুলিশ যাচ্ছে তাই করেছে, যাচ্ছে তাই হবে, পুলিশ হচ্ছে এই তদন্তে প্রমাণ লোপাট করেছে। কেউ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ বা সন্দীপ ঘোষের কোটারি, উত্তরবঙ্গ লবি মেডিকেল কলেজে, তারা সব হচ্ছে প্রমাণ লোপাট করে দিচ্ছে। নানান ধরনের মন্তব্য আমাদের বিরোধী দল নেতারা করছেন। যে সোমবার দিনে শুনানিতে বেশ কিছু বিষয় উঠেছে, যেমন হচ্ছে নির্যাতিতার চোখের কাছে রক্ত আঘাতের চিহ্ন, সেটা অবশ্য তুষার মেহতা বলেছেন যে চশমার জন্য হয়েছে, সেটা তিনি সেটা উল্লেখ করেছেন। সিবিআই তরফে বলা হয়েছে যে এবং জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবীরা বলেছেন যে সিবিআই তদন্ত করছে কিন্তু হাসপাতালের অনেক পদাধিকারী তারা এখনো হচ্ছে পদে রয়েছেন, এদেরকে সাসপেন্ড করা দরকার। রাজ্য সরকার ইতিমধ্যে কাকে কাকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার আইনজীবী কপিল সিবাল সেটা বলেছেন। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি সিবিআই কে সন্দেহের তালিকায় কারা কারা আছেন তাদের সেই তালিকাটা সিবিআই কে দিতে বলেছেন এবং বলেছে যে রাজ্য সরকারকে যদি বলা হয় সেক্ষেত্রে যাতে রাজ্য সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেয়, মানে আসলে সাসপেনশনের বিষয়। কারণ কোন কোন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বা সিবিআই তরফে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে সিবিআই তদন্ত চলাকালীন কেউ কেউ হচ্ছে প্রভাব খাটাতে পারে, সেই কারণে সেই সংশ্লিষ্ট ব্যক্তি বা সরকারি আধিকারিকদের সাসপেনশন করার বিষয়টা উঠেছে। তো এই হলো মোটামুটি সোমবার দিন যেসব শুনানি হয়েছে তার মধ্যে যে যে অংশগুলো উঠে এসছে সেই বিষয়গুলো তদন্তের অন্তত ক্ষেত্রে বলছি। তো এখন যেটা হয়েছে যে এই সুপ্রিম কোর্টের যেদিনকে শুনানি থেকে তারপরেই বিভিন্ন বিষয় যখন উত্থাপন হয়, সুপ্রিম কোর্টের বেঞ্চ যখন প্রশ্ন করে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট পেয়ে
তো আমাদের রাজনৈতিক নেতারা নানান ধরনের কথাবার্তা বলেন। তো যারা তদন্ত করেন, বিভিন্ন তদন্তকারী অফিসার যারা দীর্ঘদিন তদন্ত করেছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেছে অনেক সময় কোর্টের থেকে সময় নেওয়ার জন্য সিবিআই এই ধরনের কথা বলে যে বৃহত্তর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র খুঁজে বার করার জন্য অনেক সময় লাগবে, সুপ্রিম কোর্ট তাকে সময় দেয়। আসলে সময় নেওয়ার জন্য বা তাদের কি অসুবিধার জন্য তারা কিছু জিনিস স্ট্যাটাস রিপোর্টে রাখে এবং সুপ্রিম কোর্ট তাদেরকে সেই বিষয়টা বিচার করে দেখে যে তাদের সময় দেওয়া যাবে কিনা। তো যে সেটা তো মূল তদন্ত নয়, তদন্ত হচ্ছে যেটা আদালতে হবে, নিম্ন আদালতে হবে। এবং একই সঙ্গে তারা এও বলেছেন যে এখন মিডিয়ার একাংশ কিছু প্রচার করছেন, তারা বুঝতে পারছেন না যে সেই আধিকারিকদের বা সেসব অফিসার, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন একটা বিষয় পরিষ্কার হচ্ছে না যে সুপ্রিম কোর্ট কি আদৌ খুন ধর্ষণের তদন্ত করছেন, নির্যাতিকা কারা খুন করেছে, কারা ধর্ষণ করেছে সেই তদন্ত করছে না। তদন্তটা আস্তে আস্তে ঘুরে গিয়েছে যে পুলিশের কত গাফিলতি, পুলিশ কত প্রমাণ লোপাট করেছে, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কিভাবে তারা প্রমাণ লোপাট করেছে। কিন্তু পাশাপাশি তারা যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর কিন্তু এখনো অনেক জায়গা থেকে বা অনেক মহল থেকেই পাওয়া যাচ্ছে না। তারা একটা জিনিস বলেছে যে আদালতে যদি কোনো খুন ধর্ষণ বা এরকম ধরনের ঘটনা ষড়যন্ত্রের বিষয়ে কাউকে অভিযুক্ত করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে সেই ঘটনাটা ঘটার আগে হচ্ছে ষড়যন্ত্রের বিষয়টা আসে এবং ঘটনা ঘটার সময় তাদের সেই উপস্থিতিতে সেই বিষয়টা আসতে পারে। ষড়যন্ত্র কিন্তু কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে তার 5 ঘন্টা বাদে 6 ঘন্টা বাদে সন্দীপ ঘোষ ষড়যন্ত্র করেছে, সন্দীপ ঘোষের পেটোয়া লোকরা হাসপাতালে ক্রাইম সিনে ঢুকে পড়ে প্রমাণ লোপাট করেছে, এইভাবে হয় না। কারণ হচ্ছে তাদের বক্তব্য যে ক্রাইম সিনে ঢুকে যদি কেউ প্রমাণ লোপাট করে তাহলে তাকে জানতে হবে যে কোন ব্যক্তির জিনিস আমি লোপাট করছি, কোন ব্যক্তির অস্তিত্বকে আমি লোপাট করছি, কোন ব্যক্তির প্রমাণ আমি লোপাট করছি। যদি কেউ ক্রাইম সিনে ঢুকে কোনো প্রমাণ লোপাট করে তাহলে তাকে জানতে হবে যে সেই অপরাধটা কে করেছে এবং তিনি কোনো মিস করে ক্রাইম সিনে কিছু ফেলে গিয়েছেন কিনা, যেটাকে সরালে সেই ব্যক্তি সুবিধা পাবে। এটা হচ্ছে মোদ্দা বিষয়। যারা দীর্ঘদিন মার্ডার কেসের তদন্ত করেছে তাদের বক্তব্য যে একটা ঘটনা ঘটার আগে যদি ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্রের জন্য কি প্ল্যান হয়েছে, কি হয়েছে সেইটা প্রমাণ চাই। দ্বিতীয়ত হচ্ছে যখন ঘটনাটা ঘটছে তখন তাদের উপস্থিতি বা তাদের হচ্ছে প্রতিনিধিদের উপস্থিতি সেটা থাকা প্রয়োজন। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার 5-7 ঘন্টা বাদে কেউ এসছে সেই স্পটে এবং তার কোনো সহযোগী সেই স্পটে এসছে, তাদেরকে যদি আমি বলি যে প্রমাণ লোপাট করেছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে প্রমাণ লোপাট যখন তিনি করছেন ক্রাইম সিনে এসে যদি কিছু বলে যে অনেক সময় আততায়ী কিছু জিনিস ঘটনাস্থলে ফেলে যায়, মিস করে ফেলে যায়, সেখান থেকে অনেক সময় ক্লু পাওয়া যায় বিভিন্ন অপরাধের, মার্ডার বা এইসব ক্ষেত্রে। যেমন এই মামলাতে একটি ব্লুটুথ হেডফোন ফেলে যাওয়াতে হচ্ছে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে, যদিও তার সিসিটিভি ফুটেজে তার ছবি পাওয়া গিয়েছে ঢোকার এবং বেরোনোর, সেমিনার রুমের দিকে যাওয়ার এবং আসার, এবং পাশাপাশি যে ব্লুটুথ সেই ব্লুটুথ হচ্ছে তার মোবাইলের সঙ্গে পেয়ার করা ছিল। এটা একটা প্রমাণ। কিন্তু ক্রাইম সিন থেকে কোনো লোক যদি কোনো জিনিস লোপাট করে তাহলে তিনি সেই সংশ্লিষ্ট ব্যক্তি জানবেন যে আমি কোন অপরাধীর জিনিস লোপাট করছি। তিনি যদি অপরাধীর নাম জেনে না থাকেন বা এই ক্রাইমটা কে করেছেন তিনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু তিনি বুঝতে পারবেন না। কোনো লোককে ক্রাইম সিনে পাঠিয়ে দিলে তিনি কার জন্য প্রমাণ লোপাট করবেন, তাকে তো একটা উদ্দেশ্য থাকবে যে আমি এই ব্যক্তিটা এই অপরাধে যুক্ত, তিনি আগে থেকে জানতেন এবং সেই কারণে হচ্ছে তার প্রমাণ কিছু তিনি ফেলে গেছেন, সেটা তিনি লোপাট করেছেন। আদারওয়াইজ কিন্তু হুট করে কেউ ক্রাইম সিনে এলো একটা ঘটনা ঘটার 7 ঘন্টা 8 ঘন্টা বাদে কি 6 ঘন্টা বাদে, তারপরে সে ক্রাইম সিনের জিনিস লোপাট করলো, তাতে তিনি কাকে বাঁচালেন সেটা প্রমাণিত হয় না। আর যদি লোপাট করে থাকেন তাহলে বুঝতে হবে যে সেই ক্রাইমের ঘটনাটা তিনি আগে থেকে জানতেন এবং আগে থেকে কিভাবে তিনি ষড়যন্ত্র করেছে সেটাকে প্রমাণ করতে হবে সিবিআই কে। এটাই হচ্ছে তাদের মোদ্দা বক্তব্য। কিন্তু এখন এই জিনিসগুলো চলছে, এখন এইগুলো সহজ ব্যাপার হয়ে গেছে, মিডিয়ার একাংশ এই নিয়ে প্রচার করছে। এখন আধিকারিকদের অনেক পুলিশ অভিজ্ঞ দুদে পুলিশ অফিসারের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে এটা সিবিআই খাওয়াচ্ছে কিনা আমরা জানি না মিডিয়ার একাংশকে, কারণ যে সমস্ত খবর বেরোচ্ছে সেগুলো খুব অবাস্তব খবর। যেমন বলা হচ্ছে যে 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ নাকি সেটা কি বিকৃত করা হয়েছে। তো সেই অফিসার যারা বিভিন্ন সময় তদন্ত করেছেন বিভিন্ন বিষয় পরীক্ষা অফিসার, তারা বলছেন যে 27 মিনিট কেন, সিবিআই তো তদন্ত করছে, সিবিআই যদি চায়
হচ্ছে 27 ঘন্টা 27 দিনের ফুটেজ তারা পেতে পারে। আরজি করে হাসপাতালের যত সিসি ক্যামেরা চলছে তাদের যে সার্ভার, সেই সার্ভার তারা তুলে নিয়ে গিয়ে সিএফএসএল এ পাঠিয়ে সেই ভিডিও বার করতে পারে, এটাতে তাদের কোনো অসুবিধা নেই। সুতরাং কলকাতা পুলিশ তাদের নাকি 27 মিনিটের দিয়েছে, যদিও কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেছেন যে 7 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। তো সিবিআই যদি চায় যে সময় ঘটনাটা ঘটেছে সেই সময় থেকে তার একদিন আগে থেকে বা তার একদিন পরে পর্যন্ত বা 27 দিনের, আমি একদিন দুদিন কেন বলবো, 27 দিনের ফুটেজ তারা সংগ্রহ করতে পারে আরজি করে সেই সার্ভার থেকে। এবং যদি সেই ফুটেজ ট্যাম্পারিং হয় তার সহজ রাস্তা খোলা রয়েছে, কি বলে আমাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে সেই সার্ভার নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা যে সত্যি ট্যাম্পারিং হয়েছে কিনা। তো সেগুলোতে ন্যাকামোর কোনো প্রয়োজন নেই। এবং হচ্ছে মিডিয়া যে যারা লিখছেন তারাও জানি না তাদের বিদ্যে বুদ্ধি কতটুকু, তারা এই ধরনের কথা লিখছেন। তো অনেক যদিও পুলিশ অফিসাররা বলছেন যে এগুলো হয়তো সিবিআই খাওয়াচ্ছে, যিনি লিখছেন তিনি হয়তো বুঝতে পারছেন না যে সিবিআই তদন্তকারী হিসাবে কি কি করতে পারে। অনেক সময় বলছেন যে অমুক সন্দেহভাজন তার ফোনে কল এসছিল, কার কল এসছিল সেটা খতিয়ে দেখছে। অনেক অফিসারের বক্তব্য যে যদি কারোর ফোনে কল আসে কোনো নাম্বার থেকে কোনো সন্দেহভাজনের কাছে যে তিনি ওই সময় এই ফোনটা ধরেছিলেন, তো পরিষ্কার সিবিআই কে তো ক্ষমতা দেওয়াই আছে, তার তো 3 মিনিট লাগে সেই ব্যক্তির ফোনে যে নাম্বারে কলটা এসছে সেই কলটা থেকে বার করা। এর জন্য তো এত কিছু দরকার নেই, খতিয়ে দেখার 3 মিনিটে সেই ব্যক্তির নাম জেনে যাবে, তার ঠিকানা জেনে যাবে, তার আইডি জেনে যাবে, তাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসা করলেই মিটে যায়। যে সন্দীপ ঘোষ কার সঙ্গে কথা বলেছেন, 3টে সন্দেহজনক নাম্বার এসছে, অভিজিৎ মন্ডলের ফোনে ঘটনার পরে এতগুলো ফোনে কথা হয়েছে, তার যে যাদের সঙ্গে কথা হয়েছে সেই নাম্বার তো তার ফোন লিস্টে বা কল লিস্টে রয়েছে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলে। সে কল লিস্ট দেখে সেই নাম্বারগুলো কাদের সেটা সিবিআই বার করে নিয়ে তাদেরকে ডেকে এক্সামিনেশন করে নিলেই হয়। এগুলো তো আলাদা করে কোনো খতিয়ে দেখার কোনো বিষয় না, খতিয়ে দেখতে তো 5 মিনিট লাগে। তো আধিকারিকদের এই ধরনের কথাবার্তা, তো এই হচ্ছে এখন মোটামুটি মিডিয়ার তদন্ত বা মিডিয়ার ট্রায়াল। আর তার সঙ্গে সিবিআইয়ের মদত আছে কিনা জানি না, সেসব চলছে। মিডিয়ার অনেক বোকা বোকা প্রশ্ন নিয়ে হচ্ছে অনেক আধিকারিকের এই বিষয় যে আসলে কি সিবিআই এগুলো খাওয়াচ্ছে, একটা সন্দেহের বাতাবরণ তৈরি করার জন্য। তো জানি না এরপরে কি হবে। তবে ময়নাতদন্তের বিষয়টাতে জল ঢেলে দিয়েছে একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পর, একটি নথি প্রকাশ্যে আসার পরে। ময়নাতদন্ত নিয়ে প্রচুর প্রশ্ন করেছিল মিডিয়ার একাংশ, কিন্তু দেখা যাচ্ছে যে আরজি কর হাসপাতালে ঘটনার দিন জুনিয়র ডাক্তাররাই হচ্ছে তাদের যে প্রতিনিধিরা সাক্ষী হিসাবে ময়নাতদন্তের সামনে উপস্থিত ছিলেন, সেই সাক্ষীরা ময়নাতদন্ত তারা অটোপসিতে তারা হাজির ছিলেন এবং তারা সন্তুষ্ট হয়েছেন বলে 5 জন সই করেছিলেন জুনিয়র ডাক্তারদের তরফে। এবং তার মধ্যে 3 জন হচ্ছে আরজি কর হসপিটালের জুনিয়র ডাক্তারদের যে কমিটি রয়েছে সেই কমিটির আবার সদস্য। তো এই নথি প্রকাশ্যে আসার পরে এখন অনেকেরই হচ্ছে আর নাক নাড়া বন্ধ হয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে আন্দোলনকারী ডাক্তাররা এবার বলুন যে ময়নাতদন্ত নিয়ে যে এত প্রশ্ন, আপনারা নিজেরাই তো 5 জন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, তারাই তো সন্তুষ্ট হয়ে সেখানে সই করে এসছে যে তারা অটোপসিতে হাজির ছিলেন অটোপসি পরীক্ষার সময় এবং তারা সন্তুষ্ট হয়ে তারা সই করেছেন। তো যাই হোক, এরকম জল পড়ছে, হয়তো আরো অনেক সন্দেহ অনেক কিছুতে জল পড়বে। আগামী দিনে সিবিআই কি করবে আমি জানি না। আর আগামী দিনে মিডিয়ার একাংশ এই ধরনের বোকা বোকা প্রশ্ন তুলে হচ্ছে তারা প্রতিবেদন ছাপবে কিনা আমি জানি না। এই আপাতত চলবে যতদিন না চার্জশিট হয়। দেখা যায় সিবিআই এখন কাকে চার্জশিট দেয়, কিভাবে তারা তদন্তকে এগিয়ে নিয়ে যায়, আর সন্দেহভাজনদের মধ্যে কাকে তারা নাম সিবিআই সুপ্রিম কোর্টের কাছে জানায়। কারণ যত যাই কিছু হোক, আসলে কিন্তু শিয়ালদা আদালতে হচ্ছে দোষী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে হবে, এটাই সিবিআই প্রধান কাজ। সুতরাং মিডিয়া কি লিখলো না লিখলো, মানুষ তাই নিয়ে কি হইচই করলো, তাই দিয়ে আদালত শুনবে না। আদালত চাই হচ্ছে প্রমাণ ও সাক্ষ্য, তার বাইরে কিচ্ছু হয় না। এবং সুপ্রিম কোর্ট এই মামলায় কাউকে ফাঁসি দেবে না, এটাও সত্য। নিম্ন আদালত থেকেই হচ্ছে তার বিচার হবে। নিম্ন আদালতেই যদি মনে করে যে অভিযুক্ত ফাঁসির যোগ্য বা তাকে ফাঁসি দেওয়া উচিত, নিম্ন আদালতই দেবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।